দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে কুকুর গেল কই থেকে? কেউ ছাড় পাবে না। সচিবালয়ে আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার। শুনে খুশি হইলাম, হ্যাঁ বুঝলাম, কিন্তু সলিউশন কি? এই যে জিম্মি থাকা, এটা তো আবার হবে না, সেটার উপায়টা কি? হাসনাত আব্দুল্লাহ তিনি বর্তমান আইসিইউতে ভর্তি আছে, কারণ কি? সচিবালয়ে পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে সকল নথিপত্র এবং সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ হাজার শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অলরেডি দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলেই জানতে পারবেন সচিবালয়ে আগুন দিয়েছেন কারা। দর্শক শ্রোতা, ইতিমধ্যে সকল প্রমাণ বাংলাদেশ সরকারের হাতে এসে পৌঁছেছেন। সচিবালয়ে আগুন দিয়েছে কারা, এর পেছনে কারা ছিল। দর্শক শ্রোতা, কঠিনভাবে ফেসে যাচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। যাই হোক দর্শক শ্রোতা, ইতিমধ্যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন। বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো বেশি কথা না বলি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশে গতকালকে বাংলাদেশের সচিবালয়ে পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে সকল নথিপত্র এবং সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে গতকালকে? এর উদ্দেশ্য হচ্ছে যে আসিফ, নাহিদ এবং মাহফুজ এরা যেই মন্ত্রণালয়ে আছে, সেই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্য করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে হাজার শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অলরেডি দেওয়া হয়েছে। এবং আমাদের কাছে সংবাদ আছে যে এই উপদেষ্টাদের পরিবারের অনেক সদস্যদেরকে অলরেডি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দুর্নীতির মাধ্যমে দুর্নীতি করে বাংলাদেশের সকল টাকা, বাংলাদেশের শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এই দুর্নীতি যেন কেউ ধরতে না পারে, এই জন্য সচিবালয়ে আসিফ, নাহিদ এবং মাহফুজরা যে দুর্নীতি করেছে তাদের দুর্নীতি যেন জনসম্মুখে না আসে, এটা যেন প্রকাশ না পায়, সেই জন্য এইখানের যত নথিপত্র আছে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেন ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসে তারা যেন এটাকে ট্রেস করতে না পারে, তারা যেন এটাকে বের করতে না পারে, এই জন্য সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে। আর এই সচিবালয়ে আগুন দেওয়ার ফলে যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে সচিবালয়ে আগুন, মানুষ হত্যা, মানুষ খুন, মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুট, চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, গার্মেন্টসে হামলা, গার্মেন্টসে আগুন, এইগুলোর কারণে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, সেই জন্য বিডিআর এর মধ্যে, সেনাবাহিনীর মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে। এই বিডিআর এর মধ্যে, প্রশাসনের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর অফিসাররা বিশেষ করে বেরি সংক্ষুব্ধ এবং তারা বিদ্রোহী হয়ে উঠছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুনাম আছে, সুনামের সহিত বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। কিন্তু ইনুস যখন অবৈধভাবে আদেশ নির্দেশ দিয়ে এই অন্যায় অবিচারগুলো করাচ্ছে, মানুষকে খুন করাচ্ছে, নির্বিচারে মানুষের উপরে হামলা করাচ্ছে, এই জন্য সেনাবাহিনীর যারা দক্ষ এবং সৎ অফিসার তারা ইনুসের এই অবৈধ আদেশ নির্দেশ মানতে নারাজ। সেই জন্য যে কোনো মুহূর্তে প্রশাসনে বিডিআর, সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে বিদ্রোহ হতে পারে এবং যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। তো আমরা দেশপ্রিয় শান্তিপ্রিয় সেনাবাহিনীকে আমরা আহ্বান করব, বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আপনারা ইনুসের কাছ থেকে, সুৎখোর মহাজন ইনুস ভঙ্গের কাছ থেকে এই দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে ক্ষমতা নিতে হবে। আপনাদেরকে ক্ষমতা নিয়ে ইনুসকে হটিয়ে আপনারা এই দেশটাকে রক্ষা করতে হবে। কারণ ইনুসের কাছে, ইনুস হচ্ছে বাংলাদেশের মানুষের উপরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলা থেকে নিয়ে বাংলাদেশের যেভাবে মানুষের উপরে হামলা করছে, মানুষের উপরে অত্যাচার নির্যাতন করছে, এটা বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এরকম মানবাধিকার আর কোনো লঙ্ঘন হয়নি। তারপরে বাংলাদেশ 1971 সালের পর থেকে এই পর্যন্ত যেভাবে এখন এই ইনুসের, সুৎখোর মহাজন ইনুসের আমলে যেভাবে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে, এটি একটি বাংলাদেশে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্র হওয়ার মতো একটি অবস্থা হয়েছে। তাই বাংলাদেশকে আফগানিস্তানের মতো দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি জঙ্গিবাদের দেশ থেকে রক্ষা করতে হলে, বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশ সেনাবাহিনীকে, আদর্শিক সেনাবাহিনীকে আমি মনে করি এখন এগিয়ে আসতে হবে। আশা করি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশকে রক্ষা করবে, দেশকে রক্ষা করে এই ইনুস বাহিনীকে বাংলাদেশ থেকে পরাজিত করবে। আজকে আমরা আরেকটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র, এটা সংস্কার নিয়ে আলাপ। রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র, শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা। শুনে খুশি হইলাম, হ্যাঁ বুঝলাম, কিন্তু সলিউশন কি? এই যে জিম্মি থাকা, এটা তো আবার হবে না, সেটার উপায়টা কি? আমি সেই চ্যাংরাকাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি, কঠিন ইংরেজি কথা, মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে, তাই না? মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ। আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে, তারপরে এখানে প্রশাসন আছে, এই যে ইউএনও আছে, ডিসি আছে, এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র। সেই চ্যাংরাকাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে। কিন্তু চ্যাংরা থেকে বুড়া হইলাম, সমস্যা তাই থাকলো। আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ।
পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ। মানে চাপ সবার জন্য উপকারী বিষয়, সব দায় চাপের উপরে চাপে দেয়, দেয়া বিন্দাস হইয়া বসে থাকে। আজকাল আলাপ কেমনে এই চাপ থেকে মুক্ত হইতে পারবে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। হাঙ্গের ব্যুরোক্রেটরা, আমলারা এটা এনে শুই নেন আর কি। এই যে সেক্রেটারি, এই যে সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, ডিসি, তারপরে ইউএনও ইত্যাদি ইত্যাদি, এরা শুনেন একটু। আসেন আল্লাহর নামে শুরু করি। আলাপে ঢোকার আগে দুটা বিষয় জানতে হবে। সেক্রেটারি কাকে বলে, কোথায় থেকে শব্দের উৎপত্তি, আর সচিবালয়ের কাজ কি ধরনের। প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো। সেক্রেটারি, যার বাংলা করেছি আমরা সচিব, শব্দটা ল্যাটিন। সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে, যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি। শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয়, গোপন গোপন, বুঝাও, যা গোপন তথ্যের সাথে সম্পর্কিত। এই গোপন তথ্যের সাথে সংযুক্ত কাউরে যদি নিযুক্ত করা হয় তারে কয় সেক্রেটারি। সেক্রেটাম এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা, হ্যাঁ বুঝাও। তো সেক্রেটারিয়াস, তো সেক্রেটারিয়াস মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন, কিছু কথা থাক না গোপন। মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছিল, বুঝাও। আইসা এটা হয়ে গেল সেক্রেটারি, বুঝাও। 1400 থেকে 1500 শতাব্দীতে ইংরেজি ভাষায় এক সেক্রেটারি আইসা হইল সেক্রেটারি। তো প্রথম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক, রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন, বুঝাও, কিছু কথা থাক না গোপন। তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা, সচিবেরা কি কাজ করতেন? গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন, কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন, কিছু কথা থাক না গোপন। তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ। তাই সেক্রেটারি শব্দের সাথে, এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা করলে এখনো অন্তর্ভুক্ত আছে, বুঝছাও। তো তাইলে কোনোভাবে এই সচিবদের, সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত, জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত, তার কি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যুক্ত হওয়া উচিত, রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত। কিন্তু হইয়া যাচ্ছে তো, তাই না? কেন করে হচ্ছে এটা না দেখে নি, কারণ কাজের ধরনগুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যায়। এই জন্যই পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি হয়। আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে, রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গেরে, তাইলে আপনি রাজনীতিকরণ ঠেকাতে পারবেন না। তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না? অবশ্যই হবে, কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না, সরকারই চলবে না। তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে, ব্যুরোক্রেসিকে বাঁচাইবেন? এইখানেই আসল মুলসিয়ানা। কাজটা সহজ, করি না। আমরা আজকে সেটাই আলাপ করবো নি। তার আগে আমরা আলাপ করে নিই, বুঝে নেই সচিবালয়ে কি কি কাজ করা হয়। অনেকে কেমন কিছু করে না, ওটা এটাও সত্য, তাও দেখি আর কি। কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটা না দেখে নিই। হ্যাঁ, তো সচিবালয়ে কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে। সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হইতেছে রাজনৈতিক কাজ, পলিটিক্যাল কাজ, এটা হইতেছে রেগুলার প্রশাসনিক কাজ। তেমন কইতে পারেন যে রাজনৈতিক কাজগুলো কি কি। রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণের দিক নির্দেশনা কার্যক্রমের সাথে সম্পর্কিত। যেমন ধরেন নতুন আইন বা নীতিমালা প্রণয়ন, এটা পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল ডিসিশন, যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা, যেমন ধরেন বাজেট প্রণয়ন করা, উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া, এইগুলো পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং চুক্তি, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন সংসদে মন্ত্রণালয়ের কাজকাম উপস্থাপন করা, প্রশ্নের জবাব দেওয়া, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া, স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া, এটা পলিটিক্যাল কাজ। আর কি রেগুলার প্রশাসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি মিস করেন তাহলে আমি বলবো আপনি পৃথিবীর সবচেয়ে বড় একটা জিনিস মিস করবেন, সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। যদি ভাই ঘটনাটি সত্যি হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ আসলে মিষ্টি বিতরণ মনে হয় প্রচুর, মানে ব্যাপক পরিমাণ করবে, কম হয়ে যাবে আমার মনে হয় মিষ্টির দোকান। সেটি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ তিনি বর্তমান আইসিইউতে ভর্তি আছে। কারণ কি? আপনারা থাম্বনেলে অনেকে ছবিটা দেখছেন। হাসনাত আব্দুল্লাহ বর্তমান আপনার আইসিইউতে ভর্তি আছে। সেটি হচ্ছে তিনি আপনার মানে সম্পূর্ণভাবে যখন নাকি সচিবালয়ে আগমন লাগে তিনি যান, সেখানে গিয়ে এবং আপনার নিজেদের ভিতরে এবং সমন্বয়ক আর হচ্ছে সাধারণ স্টুডেন্টদের ভিতরে একটি কথা কাটাকাটি হয়। সেখানে হাসনাত আব্দুল্লাহকে চরম পরিমাণ ধুলাই করে এবং একটা পর্যায়ে তিনি আগুনের উপরে পড়ে যায়। এই ধরনের আপনার গুঞ্জন উঠে আসছে, কিন্তু এটা কতটুকু সত্যতা সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না, কিংবা এখন পর্যন্ত কোনো টিভি চ্যানেল কিন্তু এটা কিন্তু প্রকাশ্যে আনেনি, কারণ প্রকাশ্যে আনতে দেয়নি। কারা দেয়নি? সমন্বয়ক এবং উপদেষ্টারা। দর্শক বন্ধুরা, সেই ঘটনাটি হচ্ছে যখন নাকি আপনার হাসনাত আব্দুল্লাহ সেখানে আপনার জায়গাটা ভিজিট করতে যায়, মানে সচিবালয়, সেখানে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন যে এটা আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপির কিছু সংখ্যক মানুষ এই ঘটনাটা ঘটাইছে।
সে কারণ কি? কারণটি হচ্ছে আপনার বিএনপি নাকি নির্বাচনের জন্য ব্যাকুল হয়ে গেছে, এবং বিএনপির যে আপনার মির্জা ফখরুল সাহেব আছে তিনি নাকি আপনার দ্রুত নির্বাচন দাবি জানাচ্ছে, এবং আওয়ামী লীগকেও নাকি এই নির্বাচনে আপনার অংশগ্রহণ করার জন্য ব্যাপক একটা দাবি জানায় অন্তর্বর্তীকালের সরকারকে। এটার জন্যই নাকি আপনার মির্জা ফখরুল এবং আওয়ামী লীগ নাকি সচিবালয়ে আগুন লাগিয়েছে। কিন্তু আমরা যদি দেখি যখন নাকি ঘটনাটা ঘটে ঠিক তখন কিন্তু আপনার ফায়ার সার্ভিসের যে হেড তিনি কিন্তু বলছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, শর্ট সার্কিটের মাধ্যমে নাকি আপনার এই আগুনটা লাগে। তো এখন আসছে কি যে এটা আপনার আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি মনে করেন এই আগুন লাগাইছে। ভাবা যায় এগুলা? সার্জিসের একটা স্ট্যাটাস দেখেন, এই হচ্ছে সার্জিসের স্ট্যাটাস, বুঝতে পারছেন? মানে সার্জিস তিনি ডিরেক্ট বললেন যে এটা হচ্ছে আওয়ামী লীগের কাজ, বুঝতে পারছেন? এটা নিয়ে কিন্তু বর্তমান বাংলাদেশে সমস্ত মিডিয়া কিন্তু প্রচার কিন্তু কইরা ফেলাছে যেটা আওয়ামী লীগ আগুন লাগাইছে। কিন্তু আপনার যখন নাকি আগুনটা লাগে তখন কিন্তু ফায়ার সার্ভিসের হেড কিন্তু বলে যে এটা শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডটা হয়। কিন্তু আপনার 3 থেকে 4 ঘন্টা পরে সেটা বদলি হয়ে কি দাঁড়ায়, যেটা আওয়ামী লীগ লাগাইছে। তো বাংলাদেশের মানুষ কি বোঝে না? বুঝে না? সচিবালয় এত উপরে আগুন লাগছে, এটাও নাকি আপনার লাগাইছে, আওয়ামী লীগ লাগাইছে। এগুলো ভাবা যায় এগুলো? যে সচিবালয়ের মতো একটা জায়গায় ওইখানে কোনো ঘাট থাকে না? ওইখানে কি সেনাবাহিনী পুলিশ প্রশাসন থাকে না ঘাট দেওয়ার জন্য? নাকি থাকে না? বলেন আমার প্রশ্ন আপনাদের কাছে, যে আপনার শেখ হাসিনা পাঠাই দিল এবং আওয়ামী লীগের নেতৃত্বে আর বিএনপির নেতৃত্বে সেখানে আপনার অগ্নিকাণ্ড ঘটাই দিল। এখন সার্জিসের যে অবস্থা, সেটি আপনার অনেক নাজুক অবস্থা। আমার কাছে যে ছবিটা আসছে, বুঝতে পারছেন, তারা নাকি আপনার অনেক নাজুক একটা অবস্থা। এখন সত্যি মিথ্যা জানি না, কিন্তু আমার কাছে ছবিটা তো আসছে আর ছবিটা আপনারা অনেকেই দেখছেন। এখন এটা কতটুকু সত্য আমি জানি না, তবে যদি হয়ে থাকে আমার মনে হয় বাংলাদেশে মিষ্টির আকাল পড়ে যাবে। সত্যি বলতেছি, মিষ্টির আকাল পড়ে যাবে। কারণ এই সার্জিস, হাসনাত এরা বাংলাদেশটাকে ভাই যে পরিমাণ আপনার মানে করে তুলছে, শেষ করে ফেলেছে ওরা দেশটাকে। পুরো দেশটাকে শেষ করে ফেলেছে নানান জায়গায় মব জাস্টিস। আমার এই ভিডিওটার আগে কিন্তু একটা ভিডিও দেখছি যে একটা সংখ্যালঘুদের বাড়ির উপরে কি পরিমাণ অত্যাচার এরা চালাইছে, এবং সেই বাসায় থেকে 14 বছরের একটা ছেলেকে উঠিয়ে পর্যন্ত নিয়ে যায়। দেখছেন না এই ভিডিওটা? যদি না দেখে থাকেন তাহলে দেখে যাবেন, অবশ্যই দেখে যাবেন। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। তো এদের বিচার কি হবে না? দেখেন একটা কথা বলি, সবকিছু না একটা লিমিট থাকা দরকার, বুঝতে পারছেন? পাপ কখনো বাপে কেউ ছাড়ে না। সম্মানিত দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা নিয়ে, সচিবালয়ে আগুনের অবস্থা নিয়ে, সেখানে কে ছিল, কারা ছিল, এর পেছনের মূল হোতা কারা। আপনারা সকল কিছু তথ্য আজকের এই ভিডিওতে খুঁটিনাটি বিষয় জানতে পারলেন, আস্তে আস্তে আরও জানতে পারবেন। যাই হোক দর্শকরা, এই সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।